नमस्कार बंधुरा आशा करছি ভালো আছেন সুস্থ আছেন। প্রত্যেক দিনের মতো আমি আজও আপনাদের কাছে নিয়ে চলে এসেছি বেশ কিছু ইউজফুল টিপস। আর এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন নিজের কাজ যেমন অনেকটাই সহজ হয়ে যাবে, নিজের জন্য কিছুটা সময়ও কাটিয়ে নিতে পারবেন, সংসারের খরচও কমিয়ে নিতে পারবেন। তেমনই কিছু টিপস আপনাদের কাছে শেয়ার করব। আমি এখানে নিয়েছি সামান্য পরিমাণের আলু আমরা প্রত্যেকেই কিন্তু রান্নাবান্নার জন্য ব্যবহার করে থাকি, তবে আজ কিন্তু একটা অন্য কাজে ব্যবহার করব। একটা ছুরির সাহায্যে আলুর মধ্যে বেশ কিছুটা দাগ কেটে নিচ্ছি যাতে করে আলুর রসটা ভালো মতো বেরিয়ে আসে। এবার আমি নিয়ে নিয়েছি এখানে সামান্য পরিমাণের বেকিং সোডা, এটা কিন্তু বেকিং পাউডার নয়। আর নিয়েছি এখানে লেবু, এখান থেকে আমি 1 চামচের মতো লেবুর রস দিয়ে দেবো। পাচ্ছেন লেবুর রস দেওয়ার কারণে এটা কিন্তু একটা রিঅ্যাকশন করতে শুরু করেছে। যে আলুটা আমি রেখেছিলাম সাইডে সেটা এইভাবে করে দিয়ে ভালো করে একটু ঘষে নেব যাতে করে এখানে বেকিং সোডা, লেবুর রস, আলুর রস একসাথে মিশে যায়। এবার এই মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গেছে, পাত্রটাকে সাইডে সরিয়ে রাখছি। কি কাজে এটা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমাদের জামা কাপড়ের মধ্যে রান্না করা এইভাবে করে সবজিপাতি লেগে যায়, এর ফলে দেখা যায় তেল মশলা বা হলুদের দাগ পড়ে যায়, যেটা সহজে আমরা কিন্তু পরিষ্কার করতে পারি না। আমি এই শার্টটাকে এইভাবে করে খুলে নিয়েছি। এবার তলার সাইডে একটা পেপার দিয়ে দিচ্ছি যাতে করে কাজটি করতে আমাদের সুবিধা হয়। এবার নিয়ে নিয়েছি এখানে সামান্য পরিমাণের আটা। আপনারা এখানে ভালো খারাপ যে কোনো আটার ব্যবহার করতে পারেন। যে জায়গার মধ্যে আপনাদের সবজিপাতি লেগে যাবে সেই জায়গার মধ্যেই আটাটাকে ছড়িয়ে তারপর হাতের সাহায্যে এইভাবে ঘষে নেবেন। এতে কি হবে, যে তেল মশলা থাকবে সেটা আটা সহজেই কিন্তু অ্যাবজর্ব করে নেবে। তো দেখতেই পাচ্ছেন হাত দিয়ে কিন্তু আমি এইভাবে করে তুলে নিচ্ছি। আর যে সবজিপাতিটা ছিল সেটা কিন্তু এই আটার মধ্যেই অ্যাবজর্ব হয়ে গেছে। এখান থেকে আমি এই আটাটাকে সাইডে সরিয়ে রাখছি। এবার যে মিশ্রণটা আমি করে রেখেছিলাম সেটাই নিয়ে নিয়েছি। এবার যে আলুটা রয়েছে সেটার মধ্যে কিছুটা মিশ্রণ লাগিয়ে এইভাবে করে ঘষে নেব। এইভাবে যদি আপনারা কাজটি করেন তাহলে দেখবেন কোনোভাবেই কিন্তু শার্টের মধ্যে তেল মশলা হলুদের দাগ কোনো কিছুই কিন্তু দাগও লাগবে না, আপনাদের কিন্তু ঘষাঘষি করে পরিষ্কার করারও দরকার হবে না। আর অতিরিক্ত যদি দাগ থাকে সেক্ষেত্রে আপনারা এইভাবে পরিষ্কার করার পর সামান্য পরিমাণে সাবানের ব্যবহার করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এইভাবে ঘষে নেওয়ার পরেই দাগটা কিন্তু চলে গেছে। এবার এই শার্টটাকে আমি পরিষ্কার জল দিয়ে ধুয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কোনো রকমের সাবানের ব্যবহার ছাড়াই, ঘষাঘষির ঝামেলা ছাড়াই কিন্তু কতটা সহজে আমরা এই দাগটাকে পরিষ্কার করে নিতে পারলাম। আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। মহিলারাই কিন্তু কম বেশি নেল পলিশ পরে থাকি। অনেক সময় দেখা যায় কোনো কারণে যদি নেল পলিশের বোতলটা পড়ে যায় সেক্ষেত্রে নেল পলিশ কিন্তু মেঝের মধ্যে হোক কি টেবিলের মধ্যে এভাবে পড়ে যায়। তাছাড়াও যাদের বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে তারা দুষ্টুমি করে অনেক সময় মেঝেতে বা টেবিলের মধ্যে কিন্তু ফেলে দেয়। আর এই দাগ কিন্তু সহজেই ওঠে না, অনেকটাই ঘষাঘষি করতে হয়। তো আমি এখানে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি বালি থাকে সেক্ষেত্রে আপনারা বালিরও ব্যবহার করতে পারেন। তারপর একটা পেপার বা কাগজ নিয়ে নেবেন, সেটা দিয়ে যদি হালকাভাবে ঘষে নেন তাহলেই দেখবেন এই যে দাগটা থাকবে নেল পলিশের সেটা কিন্তু এইভাবে করে উঠে যাবে। আমি যেহেতু চিনির ব্যবহার করেছি চিনির সাথেই উঠে এসছে, আপনারা যদি বালির ব্যবহার করেন সেক্ষেত্রে বালির সাথেও কিন্তু এইভাবে করে উঠে যাবে। আর দাগও পড়বে না, কোনো কিছু ঘষাঘষিও করতে হবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি বেশ কিছুটা চীনাবাদাম। আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু চীনাবাদাম নিয়ে আসা হয়ে থাকে, তবে সমস্যা কি হয় দেখবেন চীনাবাদামের খোসা ছাড়াতে অনেকক্ষণ সময় লাগে, তাছাড়াও ঠিকভাবে ছাড়াতে পারি না, এমনকি খোসাগুলোও কিন্তু চারিদিকে উড়ে যায়। গ্যাসের মধ্যে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে চীনাবাদামগুলো দিয়েছি। কিছু সেকেন্ড নাড়াচাড়া করে বাদামগুলো আমি একটু ভেজে নেব। আর দেখতেই পাচ্ছেন বাদাম কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এইভাবেই রেখে দেব আমি 5 মিনিটের জন্য। ঠান্ডা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এখন কিন্তু বাদামটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার নিয়েছি এখানে একটা কিচেন টাওয়াল, সেটাকে আমি প্রথমে বিছিয়ে নিচ্ছি।
তারপর যে বাদামগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো এই তাওয়ালের মধ্যে দিয়ে দিচ্ছি। তাওয়ালটাকে মুড়িয়ে নিচ্ছি। তারপর হাতের সাহায্যে এটাকে হালকা হাতে ঘষে নিতে হবে। এইভাবে যখনই আপনারা ঘষে নেবেন দেখবেন বাদামের যে খোসাগুলো আছে সেটা কিন্তু আস্তে আস্তে ছেড়ে যেতে শুরু করবে। তবে হাতের যদি জোর দিয়ে কাজটি করেন সেক্ষেত্রে বাদামগুলো কিন্তু গুঁড়ো হয়ে যেতে পারে, তাই হালকা হাতে কাজটি করলে বাদামগুলো কিন্তু গুঁড়ো হবে না। তো দেখতেই পাচ্ছেন বাদামের খোসাগুলো কতটা সুন্দর ছেড়ে গেছে। এবার এক দুটো বাদামের মধ্যে যদি খোসা লেগে থাকে সেক্ষেত্রে হাত দিয়ে একটু এভাবে প্রেস করলেই দেখবেন সহজেই কিন্তু ছেড়ে যাবে। এবার খোসাগুলো আপনারা কিভাবে এখান থেকে আলাদা করবেন। আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু এই ধরনের ঝাঁঝরি হাতা থাকে, সেগুলোর ওপরে বাদামগুলো দিয়ে যদি আপনারা নাড়িয়ে নেন তাহলেই দেখবেন খোসাগুলো তলার সাইডে পড়ে যাবে আর বাদামগুলো ওপরেই থেকে যাবে। আশা করছি টিপসটা কাজে আসবে। আমরা যখন আঠার কোনো কাজ করি অনেক সময় দেখা যায় বিশেষ করে ফেভিকুইক আঙুলের মধ্যে যদি এইভাবে করে লেগে যায় সেক্ষেত্রে দেখা যায় সহজে কিন্তু আমরা আঙুলটা আঠাটা ছাড়াতে পারি না, এইভাবে করে আটকে যায়। এটা কিন্তু আমাদের অনেকেরই সাথে হয়ে থাকে। তো আপনাদের যদি এই ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে একটা কাজ করে নেবেন, নিয়ে নেবেন সামান্য পরিমাণের লবণটাকে দিয়ে দেবেন। তো দেখতেই পাচ্ছেন এইভাবে লবণটা দিয়েছি। তারপর আপনারা এইভাবে হালকাভাবে ঘষে নেবেন। কিছু সেকেন্ড ঘষলেই দেখবেন এই আঠাটা কিন্তু সহজেই আপনারা ছাড়িয়ে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন আগে আঙুলটা কিভাবে আটকে ছিল আর এখন কতটা সহজে ছাড়িয়ে নিলাম। আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি এখানে বেশ কিছুটা মাছ নিয়েছি। মাছ আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে। আমি মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। যখন আমরা মাছ ভাজি বিশেষ করে দেখবেন যারা নতুন রাঁধুনি হয়ে থাকে অনেক সময় গরম তেল হাতের মধ্যে ছিটে আসে। তাছাড়াও যখন মাছ ভাজতে যায় মাছ ভেঙে যায়, কড়াইয়ের মধ্যে লেগে যায়। এই ধরনের সমস্যা কিন্তু অনেকেরই সাথে হয়ে থাকে। আপনারা যখন মাছ ভাজবেন কিভাবে মাছ ভাজলে গরম তেল হাতের মধ্যে ছিটেও আসবে না, এমনকি একটা মাছও কিন্তু ভাজার সময় ভেঙে যাবে না। তেলটা যখন গরম হতে শুরু করবে তখন দিয়ে দেবেন সামান্য পরিমাণের লবণ। তারপর একটা খুন্তি বা হাতার সাহায্যে লবণটাকে তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নেবেন আর তেলটাকে কড়াইয়ের চারিদিকে এইভাবে ছড়িয়ে দেবেন। কিন্তু তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। যখন তেল ভালো মতো গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে মাছগুলো দিয়ে দেবেন। আমি কিন্তু এখানে একসাথে 4টে মাছ দেব। অনেকে আমরা একসাথে অনেকগুলো মাছ যখন ভাজতে যাই দেখবেন কড়াইয়ের তলার সাইডে লেগে আসে। ভালো মতো গরম করে নেওয়া হয় তাহলে কিন্তু কখনোই কড়াইয়ের মধ্যে মাছ লেগে যাবে না। আর লবণ দেওয়ার কারণে গরম তেল কিন্তু কখনোই হাতের মধ্যে ছিটে আসবে না। মাছের একটা সাইড যখন ভেজে নেওয়া হয়ে যাবে তারপরেই কিন্তু মাছগুলো আপনারা উল্টে দেবেন। এইভাবে আমরা যদি মাছ ভাজি একসাথে অনেকগুলো সেক্ষেত্রে গ্যাসের খরচও কিন্তু আমাদের অনেকটাই কম। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সব মাছগুলো ভেজে নিয়েছি আর একটা মাছও কিন্তু আমার এখানে ভেঙে যায়নি। আশা করছি টিপসটা আপনাদের কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। প্রেসার কুকারে আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি রান্নাবান্না করে থাকি যাতে করে রান্নাটা তাড়াতাড়ি হয়, গ্যাসের খরচও অনেকটাই কম হয়। তবে যখন কোনো কিছু রান্না বান্না করি দেখবেন প্রেসার কুকারের সাইড দিয়ে হাওয়া কিন্তু অনেকটাই বেরিয়ে যায়, যার কারণে আমাদের রান্নাটাও তাড়াতাড়ি হয় না, গ্যাসের খরচও অনেকটাই বেশি হয়। তো আপনারা কি করবেন, এই যে রাবারটা থাকে দেখবেন অনেক সময় কি হয় রাবারটা ঢিলে হয়ে যায় আর কাজের তাড়াহুড়ো থাকলে বা কোনো কিছু রান্না বান্না করলে আমাদের কিন্তু বাজারে যাওয়াও হয় না যে রাবারটা আমরা চেঞ্জ করে নিয়ে আসবো। তো সেক্ষেত্রে আপনারা একটা কাজ করে নেবেন, এই ধরনের যে বাড়িতে থাকা রাবার ব্যান্ডগুলো থাকে সেগুলো আপনারা এইভাবে করে আটকে দেবেন। কাজটি কিভাবে করছি সেটা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। এবার এই প্রেসার কুকারের রাবারটা আমি প্রেসার কুকারের মধ্যে এইভাবে করে পরিয়ে দিচ্ছি। তারপর আপনারা কি করবেন, প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেবেন প্রেসার কুকারের মধ্যে আর যে রাবারটা রয়েছে সেটা কিন্তু এইভাবে করে বাইরের সাইডে রেখেই কিন্তু আটকে দিতে হবে। তো আমি এখানে একটা রাবার দিয়েছি, যেহেতু আমার খুব বেশি ঢিলে হয়নি, আপনাদের যদি অনেকটাই ঢিলে হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা দুটো রাবার এইভাবে করে আটকে দেবেন। এবার যদি আপনারা রান্নাটা করেন তাহলে দেখবেন রান্নাটা কিন্তু সহজেই হয়ে যাবে। প্রেসার কুকারের মধ্যে যে সিটি পড়ছিল না সেই সিটিও কিন্তু ভালো মতো পড়তে শুরু করবে। আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে।
মিক্সার আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি মশলা পেস্ট করার জন্য ব্যবহার করে থাকি, তবে অনেক সময় দেখা যায় মশলা পেস্ট করার সময় কোনো কারণে যদি ভেতরের সাইডে মশলা থেকে যায় বা কখনো দেখা যায় জং পড়ে যাওয়ার কারণেও কিন্তু এটা ঠিকভাবে ঘোরে না, অনেকটাই টাইট হয়ে যায়, যার কারণে আমাদের কি হয় বাজারে নিয়ে যেতে হয় এটাকে ঠিক করানোর জন্য। এতে করে অনেকগুলো টাকাও কিন্তু খরচ হয়ে যায়। তবে এই ধরনের আপনাদেরও যদি সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা একটা কাজ প্রথমে করে নিতে পারেন। আমি এখানে এক টুকরো সুতির কাপড়ের টুকরো নিয়েছি আর নিয়ে নিয়েছি চামচ। চামচের হ্যান্ডেলটার মধ্যে কাপড়টাকে দিয়ে এইভাবে করে পেঁচিয়ে নিয়েছি। আপনারা এখানে তুলোরও ব্যবহার করতে পারেন। এবার একটা রাবার ব্যান্ড দিয়ে ওপরের সাইড থেকে এইভাবে পেঁচিয়ে আটকে দেব, যাতে করে কাপড়টা খুলে না যায়। এই যে জায়গাটা রয়েছে অনেকটাই সরু থাকে, যেটা আমরা হাত দিয়ে সহজে পরিষ্কার করতে পারি না। কেন কি অনেক সময় দেখা যায় মিক্সার অনেক দিন ব্যবহার করার ফলে তলার সাইডের মধ্যে নোংরা ময়লা থেকে যায়, মশলার টুকরো অনেক সময় আটকে থেকে যায়, তাছাড়াও কখনো জং বা মরচেও পড়ে যায়, যার কারণে এই ধরনের সমস্যা হয়ে থাকে। তো এইভাবে করে চামচের সাহায্যে যদি পরিষ্কার করে নিই সেক্ষেত্রে কি হবে দেখবেন এই জায়গাটা সহজে পরিষ্কার হয়ে যাবে। আমরা কিন্তু হাত দিয়ে সহজে এই জায়গাটা পরিষ্কার করতে পারি না, এতটাই সরু থাকে। এইভাবে আমি একটু ঘুরিয়ে পরিষ্কার করে নিয়েছি, যে নোংরাটা ছিল সেটা কিন্তু এখন উঠে গেছে। এবার আরও একটা কাজ কিন্তু আপনাদের করে নিতে হবে। অনেক সময় দেখবেন এই তলার সাইডে কিন্তু জং বা মরচে পড়ে যায়, যার কারণেও কিন্তু এই ধরনের সমস্যা হয়। আমি এখানে নিয়ে নিয়েছি নারকেল তেল, সামান্য পরিমাণের নারকেল তেল আমি এইভাবে করে দিয়ে দিচ্ছি। তারপর যে চামচটার মধ্যে কাপড়টা দিয়ে রেখেছিলাম সেটা দিয়েই আমি এইভাবে করে সাইডের মধ্যে নারকেল তেলটাকে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। এইভাবে করে 2 মিনিট মতো রেখে দিচ্ছি। সাইডের মধ্যে যে জং বা মরচেটা ছিল সেটা কিন্তু এখন অনেকটাই চলে গেছে। আর এটা আমি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন আগে কতটা টাইট হয়ে গেছিল, সহজে ঘুরছিল না, এখন কিন্তু অনেকটাই ঠিক হয়ে গেছে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী। এখানে নিয়েছি বেশ কিছুটা মটরশুঁটি। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি মটরশুঁটি নিয়ে আসা হয়ে থাকে। আর এখন দেখবেন আমরা কিন্তু মটরশুঁটির নানা রেসিপি বানিয়ে থাকি, এমনকি অনেকেই কি করি মটরশুঁটি স্টোর করে রাখি। তবে অনেকটা পরিমাণের মটরশুঁটির খোসা ছাড়াতে দেখবেন অনেকটাই সমস্যা হয়, অনেকক্ষণ সময়ও লাগে। তবে আপনারা কিভাবে খুব সহজে মটরশুঁটির খোসা ছাড়িয়ে নেবেন। এখানে নিয়ে নিয়েছি একটা কিচেন টাওয়াল। আপনারা এখানে যে কোনো একটা সুতির কাপড়ের টুকরোরও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে আমি এই মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। তবে সব মটরশুঁটি এখানে দেব না, কিছুটা প্রথমে ছাড়িয়ে নেব আর বাকিটা আমি সাইডে রাখছি, পরে সেটা আবার ছাড়াবো। এবার তাওয়ালটাকে আমি ওপর থেকে এইভাবে করে দিয়ে দেব। এবার এখানে একটা আয়রন আমি গরম করে নিয়েছি, সেটাকে দিয়ে এইভাবে হালকাভাবে প্রেস করে নিতে হবে। তবে খুব জোরে কিন্তু চাপ দেবেন না, এইভাবে হালকাভাবেই কিন্তু কাজটি করে নিতে হবে। কাজটি কিভাবে করছি সেটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। তো এইভাবে কাজটি যখনই আপনারা করবেন কি হবে, মটরশুঁটির খোসাগুলো দেখবেন অনেকটাই নরম হয়ে আসবে আর সাইড থেকে কিন্তু অনেকটাই ফেটে ফেটে আসবে। এতে কি হবে, যখন আপনারা মটরশুঁটির খোসাগুলো ছাড়াবেন দেখবেন খুব সহজেই কিন্তু ছাড়িয়ে নিতে পারবেন। আর এইভাবে আমরা কিন্তু আমাদের ঘন্টার কাজ মিনিটের মধ্যেই করে নিতে পারি। তো দেখতেই পাচ্ছেন কতটা সহজে আমরা এইভাবে করে মটরশুঁটির খোসাগুলো ছাড়িয়ে নিলাম। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।